আসসালামু আলাইকুম, স্বাগতম ট্রিপল অ্যানালাইসিস পরিবারে। আমাদের আজকের ক্লাসটা হলো রেজোন্যান্স, সিরিজ রেজোন্যান্সের বেসিক ক্লাস। তো প্রথমে জেনে আসবো আমরা রেজোন্যান্স কি। তাহলে রেজোন্যান্স হলো একটা কন্ডিশন, যে কন্ডিশনে গেলে দুইটা ডিভাইস বা দুইটা পার্টের ভিতরে কমিউনিকেশন সম্ভব। যেমন আমরা আগেকার দিনে রেডিওগুলা দেখেছি বা টেলিভিশনগুলা, যেমন একটা নির্দিষ্ট চ্যানেলে যাওয়ার পরে এটা আবার টিউনিং করতে হতো, মানে দুইটা ট্রান্সমিটার এবং রিসিভারের ফ্রিকোয়েন্সিটা যখন মিলবে তখনই শুধুমাত্র ওইটা একদম ক্লিয়ার শোনা যেত বা দেখা যেত। এই কন্ডিশনটাই হচ্ছে রেজোন্যান্স কন্ডিশন। এখন যদিও সেই অ্যানালগ টেলিভিশন বা রেডিওগুলো পাওয়া যায় না, কিন্তু আপনি এফএমে দেখতে পারেন, মোবাইলে এফএম রেডিও যেটা, এটাতে গিয়ে যেমন 89.6 রেডিও টুডে, তারপরে 88.0 রেডিও ফুর্তি, আপনি এখানে সামান্য একটু ফ্রিকোয়েন্সি কমাই দিবেন, যে 89.6 না দিয়ে 89.5 দিবেন বা 89.4 অথবা 89.7 বা 8, তখন দেখবেন যে একটু ঝিকঝিক ঝিকঝিক শব্দ হয়, যেটাকে নয়েজ বলে। তার মানে এটা রেজোন্যান্স হলো না। যখন ট্রান্সমিটারের যে ফ্রিকোয়েন্সি এবং রিসিভারের ফ্রিকোয়েন্সি দুইটা মিলে যাবে তখনই শুধুমাত্র এটাকে বলে রেজোন্যান্স কন্ডিশন। আবার রেডিও বলতে যে ওয়্যারলেস, বর্তমানে রেজোন্যান্সের গুরুত্ব অনেক বেশি। রেডিও বলতে ওয়্যারলেস বোঝায়, তো ওয়্যারলেস গুলাতে আপনার রেজোন্যান্স কন্ডিশনের গুরুত্ব অনেক বেশি। এবং যেমন ট্রান্সমিটার এবং রিসিভার, যেমন সহজভাবে বলতে পারি, যেমন আমরা যে ইয়ারবাডস গুলা এখন ব্যবহার করি বা মাইক্রোফোন গুলা ব্যবহার করি, মানে ওয়্যারলেস, তো এক্ষেত্রে ট্রান্সমিটার এবং রিসিভার দুইটার ফ্রিকোয়েন্সি কিন্তু সমান হতে হবে। যখন সমান হবে তখনই রেজোন্যান্স কন্ডিশন হবে এবং দুইটার ভিতরে তখন কমিউনিকেশনটা সম্ভব হবে। আর সিরিজ রেজোন্যান্সের শর্তটা হলো যে XL সমান সমান যদি XC হয় তখনই রেজোন্যান্স কন্ডিশন হয়। তো RLC সিরিজ সার্কিটে অবশ্যই L এবং C দুইটাই থাকতে হবে। যখন শুধুমাত্র XL সমান সমান XC এই কন্ডিশনটা ফিল হবে তখনই আমরা এটাকে বলতে পারি সিরিজ রেজোন্যান্স। এখন সিরিজ রেজোন্যান্স বললাম, তো সিরিজ রেজোন্যান্সটা আমরা কিভাবে সংগঠিত করতে পারি বা রেজোন্যান্সটা কিভাবে করতে পারি? আমরা কি জানি, XL সমান সমান হচ্ছে 2 পাই FL আর XC সমান সমান 1 বাই 2 পাই FC। কারণ এখানে 2 পাইটা কিন্তু কনস্ট্যান্ট, এখানেও 2 পাইটা কনস্ট্যান্ট, তাহলে বাকি থাকলো F আর L, এখানেও থাকলো F আর C। তার মানে হলো যে ফ্রিকোয়েন্সি, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স এই তিনটা মান পরিবর্তন করে শুধুমাত্র আমরা এই কন্ডিশনটা ফিল আপ করতে পারি। যদি মনে করি যে XL এর মান বেশি হয়ে গেছে, তাহলে আমি ফ্রিকোয়েন্সিটা কমাই দিতে পারি, অথবা L এর মানটা কমাই দিতে পারি, দিলে কিন্তু এটা কমে যাবে। ঠিক একইভাবে এভাবে ফ্রিকোয়েন্সি এবং ক্যাপাসিট্যান্সের মানটা কম বেশি করেই XL সমান সমান XC করতে পারি, তখনই রেজোন্যান্স হবে। এরপর আসি রেজোন্যান্স সার্কিটটা কিভাবে চিনব। রেজোন্যান্স সার্কিটটা চেনার উপায় হলো, যেমন এখানে দেখেন যে RLC, অবশ্যই RLC সার্কিট হতে হবে, না হলে রেজোন্যান্স সার্কিট কোনোভাবে সম্ভব না। তার মানে এটা XL, এখানে XL আর এখানে XC দুইটা কিন্তু সমান, আর XLটা XCর বিপরীত দিকে থাকে, উলম্ব বরাবর দেখানো হয় XL এবং নিচের দিকে দেখানো হয় XC, একজন আরেকজনকে অপোজ করে। তার মানে এটার মান যদি 5 হয় আর এটার মানও যদি 5 হয়, তাহলে 5 5 এ বাদ হয়ে যায়, থাকে শুধুমাত্র R। তার মানে আমরা কি জানি, এসি সার্কিটের ক্ষেত্রে R প্লাস J অফ XL মাইনাস XC। তার মানে XL এটা যদি 5 বসায় আর এটা যদি 5 হয়, তাহলে 5 থেকে 5 বাদ গেলে কিন্তু 0 হয়ে যায়। তার মানে এই পার্টটা আমার 0, তাহলে শুধুমাত্র থাকছে কি R। যখন শুধুমাত্র R থাকবে তখন সার্কিটটা কিন্তু রেজিস্টিভ সার্কিট হয়ে যাবে। তো রেজিস্টিভ সার্কিট হয়ে গেলে ইম্পিডেন্সের মানটা কিন্তু অনেক কমে গেল। তার মানে রেজোন্যান্স হওয়ার কন্ডিশন হলো ইম্পিডেন্স সর্বনিম্ন হতে হবে। তো ইম্পিডেন্স যদি সর্বনিম্ন হয়, বাধা যদি কমে যায়, তাহলে কারেন্ট তো সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে। তার মানে যখন ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হবে তখন রেজোন্যান্স হবে, অথবা যখন ইম্পিডেন্সটা লো হবে তখন রেজোন্যান্স হবে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যখন আমার রেজিস্টিভ সার্কিট হয়ে গেল, এই দুইটার উপাদান একটাও থাকছে না, তখন কি হয়ে যাচ্ছে, পাওয়ার ফ্যাক্টর 1 হয়ে যাচ্ছে, কারণ তখন কারেন্টটা সোজা যাবে, ঠিক ডিসি সার্কিটের মতো, তখন আমার কোনো পাওয়ার ফ্যাক্টর থাকছে না। তার মানে পাওয়ার ফ্যাক্টর কি হবে, ইউনিটি। আর যখন XL মাইনাস XC তে 0 হয়ে যাচ্ছে, তার মানে নেট যে রিঅ্যাকট্যান্স এই মানটা কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। তো এই মানগুলো জানতে পারলে আমরা বুঝতে পারছি যে সার্কিটটা রেজোন্যান্স হয়ে। এখন কিছু সূত্র দেখাবো, যে আমরা জানি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি সমান সমান 1 ভাগ
2π√L C। এই সূত্রটা কিভাবে আসে? তো আমরা তো আগে জেনে আসছি যে রেজোন্যান্স কন্ডিশন হচ্ছে xL = xc, মানে xL = কি জানি 2πfL আর xc = 2πfc। তাহলে এই পাশে 2π-টা যদি বা 2πL-টা যদি এই পাশে গুণ দিই তাহলে এখানে কি থাকে? এখানে থাকে শুধুমাত্র f। তাহলে 1/2 আর 2 গুণ করলে হয় 4 আর দুইটা পাই মিলে হলো π²। আর f তো এখানে একটা রেখে দিছি, আর এই f-টা যদি এই পাশে নিয়ে আসি তাহলে এটা স্কয়ার হয়ে যায়, f²। আর l-টা এখানে নিয়ে গেলাম তাহলে l-টা এখানে, এই l-টা এখানে নিচে আসলো আর এই যে c থাকলো। এখন এখানে তো f², স্কয়ারটা যদি ওই পাশে দিই তাহলে কি হবে? যে f এখন শুধুমাত্র f থাকলো, তাহলে এই যে 4টাকে স্কয়ার করলে কিন্তু 2 হয়, আর π² আর রুটে কেটে যায় শুধুমাত্র π থাকলো, আর l আর c তো কিছু হয় না, তার কারণে কিন্তু √LC থেকে গেল। তার মানে আমার কিন্তু সেই প্রমাণটা হয়ে গেল যে f0 = 1/2π√LC। আর একটা প্রমাণ আছে যে q0 = 1/r√L/c। এটা কিভাবে আসে? কিউটা হলো কোয়ালিটি ফ্যাক্টর। এখন কোয়ালিটি ফ্যাক্টরের একটা সূত্র আমরা জানি, সেই সূত্রটা হলো যে q0 = L অথবা c এর আড়াআড়ি যে ভোল্টেজ আর সাপ্লাই ভোল্টেজ এই দুইটার অনুপাত, তার মানে হলো v। এটা হচ্ছে VL/VC, যে কোনো একটা VL/V অথবা VC/V। এখন তার মানে হলো যে ক্যাপাসিটরের আড়াআড়ি ভোল্টেজ অথবা ইন্ডাক্টরের আড়াআড়ি ভোল্টেজকে যদি সাপ্লাই ভোল্টেজ দিয়ে ভাগ দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর। তাহলে আমরা এখানে ধরি, আমরা L দিয়ে করি যে উপরে VL আছে। এখন VL = কি জানি? IXL লিখতে পারি, তাই না? I এর সাথে XL গুণ দিলে VL হয়ে যায়, আর নিচেরটা কি? V, এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, তার মানে I R। এখন উপরের I আর নিচের I কিন্তু কেটে যায়, ওকে। তাহলে XL = কি? 2πfL, আর এখানে হলো নিচে থাকলো R। এখন f এর কিন্তু একটা মান জানি আমরা, f = হচ্ছে 1/2π√LC। তো এই মানটা এখানে বসিয়ে দিই, আমি এখানে করি এটা যে q ফ্যাক্টর = যে 2πL এখানে রাখলাম আর নিচে এখানে R রাখলাম। f এর এই মানটা বসাই 1/2π√LC। তাহলে এই 2π আর এই 2π কেটে যায়, আর এই একটা L = আমরা দুইটা √L লিখতে পারি অনেকটা এরকম, যে একটা L = এই যে √L আর √L লেখা যায়, আর নিচে কি থাকছে? √L * √C, মানে জাস্ট ভেঙে দিলাম, আলাদা করে দিলাম। তাহলে আর এখানে কিন্তু 1/r আছে, একটা L আর একটা L কেটে গেল, তাহলে কি থাকলো? 1/r, এই যে √, এটাও রুট এটাও রুট, তাই একটা রুট দিয়ে লিখে দিছি L/C। তাহলে প্রমাণ হয়ে গেল 1/r√L/C। এখন আসি ব্যান্ডউইডথ কি? ব্যান্ডউইডথটা হলো যে মানে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি যদি আমরা বাড়াই, এই ফ্রিকোয়েন্সি যদি বাড়াই তাহলে রেজোন্যান্স কারেন্টটা কিন্তু বাড়তে থাকে, আর বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট পর্যায়ে যে আর বাড়ে না, পরে আবার কমতে থাকে। দেখেন যে এখানে ফ্রিকোয়েন্সি যখন এতটুকু তখন কিন্তু আমার কারেন্টটা এখানে, যখন এখানে তখন কারেন্টটা ঠিক এখানে, আবার এখানে আসলো সেই সর্বোচ্চ কারেন্ট, রেজোন্যান্ট কারেন্ট। একইভাবে যখন এখানে গেছি তখন এখানে নামতে নামতে এখানে চলে আসছে, তার মানে কারেন্ট বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম পর্যায়ে গেছে, সেখান থেকে নেমে আবার নিচে চলে আসছে। এখন কন্ডিশন হলো যে রেজোন্যান্স যে কারেন্ট আর ফ্রিকোয়েন্সি, এটা হলো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আর এটা হলো রেজোন্যান্স কারেন্ট। এখন তাহলে রেজোন্যান্স যে ব্যান্ডউইডথটা কি হলো? ব্যান্ডউইডথটা হলো যে রেজোন্যান্স কারেন্টের যখন মানটা 0.70 I0 হবে, মানে এটা হলো এমন যে I0 ভাগ √2, এটা করলেও এটাই আসবে যে 0.707 I0। অথবা যদি এমন বলেন যে 70.7%, মানে রেজোন্যান্স কারেন্টের 70.7% যে মান, এই মান দুইটার পার্থক্য, তার মানে প্রথমে একবার কিন্তু এখানে আসছে, এটা নেমে আবার এই একই লেভেলে কিন্তু এখানে আসছে, এই দুইটার যে পার্থক্য সেটা হচ্ছে ব্যান্ডউইডথ। তার মানে এতটুকুই, জাস্ট এতটুকুই,
এইটাই হলো ব্যান্ডউইডথ। তার মানে কি হলো যে প্রথমে এই পয়েন্টটা আবার হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আর এটা হচ্ছে আপার কাট অফ ফ্রিকোয়েন্সি। যদি এভাবে বলেন যে আপার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সির পার্থক্য হচ্ছে ব্যান্ডউইডথ, তাহলেও হবে। আর এভাবে বললে হবে যে রেজোন্যান্স কারেন্টের 70.7% মানে প্রথমে এবং শেষে এই দুইটার যে পার্থক্য এটা হচ্ছে ব্যান্ডউইডথ। ব্যান্ডউইডথ সমান আমরা লিখতে পারি r ভাগ 2 পাই l। আর যদি হাফ আসে হাফ, তাহলে r ভাগ মানে এতটুকু হচ্ছে r ভাগ 4 পাই l, আর এতটুকু হচ্ছে r ভাগ 4 পাই l। এই দুইটা যোগ করেন দেখবেন চলে আসবে r ভাগ 2 পাই l। তাহলে এই ছিল রেজোন্যান্স সিরিজ রেজোন্যান্সের বেসিক, এবং পরবর্তীতে ম্যাথ করাবো। ম্যাথ করানোর সময় সূত্রগুলো কিভাবে আসলো সবগুলো ব্যাখ্যা দিয়ে দেবো ইনশাআল্লাহ। সাথে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।